আজ তোমাদের যার কথা বলবো তার নাম হলো ইচু মণ্ডল। ইচু মণ্ডলের সেবার বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণ মুখর শীতল প্রভাত, তালি দেওয়া একটা কাঁথা, ওর বউ যার নাম নিমি শেষ রাত্রে গায়ে দিয়ে দিয়েছিল তার। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী হয়ে আছে। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল রয়েছে মনে হলো তার। ইচু বললে, না, আজ আর জনে যাব না, একটু পানি দে দেখি। ওর বউ বললে, জনে যাবা না তবে চলবে কি সে? কেন? চাল তো রয়েছে তোর হাঁড়িতে, সজনে শাক, মাখ সেদ্ধ আর ভাত, নুন আছে? একটু অমনি পড়ে আছে মালাটার তলায়। এই তো, তবে আর কি, পানি দে, নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছে যখন তখন জোনে যাও। আজকাল যুদ্ধের বাজারই 10 আনা করে জোন, অন্য সময় 3 আনা হতো যে। হাড়িতে যদি চাল থাকতে দেখলে তবে আর তুমি জোনে যাবা না? ইচু বললে, নামাজের সময় জ্ঞান জ্ঞান করিস নে বাবু, একটু চুপ কর। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে, খিদে পেয়েছে বুঝলি। কি আছে রে ঘরে? কি আর আছে, কিছুই নেই। দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল। ওই 2 কটা পানি দিয়া ভাত পড়ে আছে, আর কিছুই নেই। তাই দে, বেলা না খেয়ে গেলি দুপুরবেলা এমন খিদে পায়, দা ধরতে হাত কাঁপে, কাজ করতে পারি নে। শাইলিপাড়া গ্রামের পাশের দিয়েই রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল, ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমি লতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বন খেজুর গাছের মাথায় তেলাকচু লতার দুলুনি, টুকটুকে লাল তেলাকচু ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তোড়ে। রামা গোয়ালা জনমজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে, যাবা কোথায়? এই সনেকপুরের বিলি ধান কাটতে। কত করে জন দিচ্ছে? ওই 7 সিকি করে বিঘে। তা আমাকে আগুন দিবা? যাও নিয়ে যাও, ওই বন ঝোপের ধারে মালসা আছে। হ্যাঁ, এ ভাত খেয়েই চলে এলাম, হাফ জিরুতি পারিনি। তামাক না খেলেই কাজে মন বসে, বলো দেখি। মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে সনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি। তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এই অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন একটা যেন টান। পায়রাগাছির ফকির সে টান আরো বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই তেমন। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে পড়ে। অনেকে তাকে তা নিয়ে খ্যাপায়, বলে, ও ইচু, শেষকালে ফকির হবা নাকি গো? ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে।
সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথায় প্রতিবাদ সে করতে পারে না। মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে। বিনি মজুরিতে অনেক সময় খাটিয়েও নেয়। যেমন লোকে বলে, ও ইসু, আমার বাড়ির চাল কুমড়ো মাছাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। এগে কেন, কি হয়েছে চাচা? আরে দেখো নাই কেন, খুঁটিগুলো সব পড়ে গিয়েছে। ইচু কথা ঠিক রাখতো নিজের। যাকে যা বলবে তা সে রাখবার জন্যে প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে। মহাজনে 2-3 বিশ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত। এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুকুজ্জেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল। বেশি নয়, কাটাখানেক জমির পাকা ধান। ওই মুকুজ্জেদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুকুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধানকে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়, সকলেরই বাড়িতে ধান। কার ধান তিনি গিয়ে ধরবেন? দিন 2 পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তার বাড়ি হাজির হলো। মুকুজ্জে মশাই বললেন, রে ইচু, তা কি মনে করে? ইচু বললে, সালাম বাবু, একটা বড় ভুল করে ফেলেছি। কি রে, কি ভুল করেছিস? এগে আপনার জমির ধানটা কাটাখানে কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুলেছিলাম। তা বাবু, দেড়া সুদ দিয়ে সেই ধানটা আপনারা ফেরত দিতে চাই। ও, তোর কাজ ইচু, আমি আকাশ পাতাল হাতড়াচ্ছি। আগে হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারলাম না। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধান কে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলুম বাবুরে বলে আসি। খেতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন দেড়া বাড়ি সুদ দেব আপনারে। মুকুজ্জে মশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশে 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুকুজ্জে মশাই বললেন, আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না। যা, ও তোকে দিয়ে দিলাম। ভুল করে ফেলেছিস, তার এখন কি হবে? ইচু হাত জোড় করে বললে, তা হবে না মুকুজ্জা মশাই, ও ধান আমি নিতে পারবো না, মাফ করবেন। ও ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা আমার হাতে তুলে দেবেন তাই খেয়ে পরাণ বাঁচিয়ে রাখবো, যা না দেবেন সে আমার কাছে হারাম। মুকুজ্জে মশাই জানতেন ইচুকে, খুশি হয়ে বললেন, যাক, 2টো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে, যা। সনেকপুরের বিলটায় পৌঁছে ইচু দেখলে জন্মজুর এখনো কেউ এসে পৌঁছয়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাজে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাটার মতো, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞেস করে, এটা কি ধান গো? এটা এটা বেনাঝুপি। এবার ফসল কেমন? ওই 2.5-20 থেকে 3-20 পর্তা হতে পারে। বিঘে বিঘে নাকি কাঠায়? ইচু হো হো করে হাসে পথিকের অভিজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, আরে কাঠায় 2.5-20 ধান ফলন হলে কি আমরা জন খেটে খেতাম গো কর্তা? বাড়ি কোথায় তোমার? আগে আমার বাড়ি ওই সাইলেপাড়া। নাম? ইসু, ইসু মণ্ডল। বেলা 2:30-এর গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড়গড় করে চলে গেল। জন্মজুরদের জন্য জমির মালিক খাবার পাঠিয়েছে। একজন লোকে বাঁকে ঝুলিয়ে 8 কোষ দূরবর্তী সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘন্ট ও কুচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করানো মানেই বেশি কাজ আদায় করা ওদের কাছের থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ মুই একটু সকাল সকাল যাব। মোর ঘরে নুন নাই,
বাজার থেকে নুন না নিয়ে গেলি বাচ্চা কাচ্চা খেতে পাবে নিয়েছে। নুন কনে পাবো নুন? বাজারে কালো খোঁজ করিছি, নুন মেলে না। ও মা, বলো কি? আলুনি খাই খাই তো মুখি পোকা পড়ি গেল। আর অন্ধকারে খেয়ে খেয়ে চোখি ঢেলা বেরুলো। কেরাসিন তেলের মুখ দেখিনি কত কাল। এই কুমড়োর ঘন্টটা কিন্তু বেশ পড়িছে। আমাকে আমাকে আরেকটু দাও দেখিনি কুমড়োর ঘন্ট। তবে জানো কি, এই সনেকপুরের এরা খেতে দেয় ভালো। হ্যাঁ, এই পেটটা ভরি খেতে দেয়। ওই তখন ওই কেরাচিনির কথা বলছিলেন না, বলি কেরাচিনি এখন পাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজলে কলকেতে। বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, আজ এই তামুকের আগুনটা ধরিছে বেশ। এই নাও চাচা, এই সিলিংটা ধরো। ইচু বললে, চাচা, তোমার বয়স হলো ককুড়ি? বয়স এই তা যেবার চোরা বন্যে হইল সেবার আমি গরু চড়াতে পারি। তার মানে ওই মনে করো ওই 30 কি 40 হলো প্রায়। কেউ বিশেষ বুঝতে পারলে না। জোড়া বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এরা কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যাওয়ার পথে 5টার গাড়ি গড়গড় করে মালদার বিলের ওপর দিয়ে চলে গেল। ঝিঙের ক্ষেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার, যাতে সে বুনো, সনেকপুরের মধ্যে বেশ অবস্থাপন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্য পথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বললে, ওইসু কালাবাই জন দিতে পারবা? না গো। কেন? ওই সনেকপুরওয়ালাদের বিলির ধান কাটা হচ্ছে। চলো আমার বাড়ি, তামুক খেয়া যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিলে। ও চাচা, এই সর্দারের বাড়ির তামুক খাওয়া চলো। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদস্তর করা। কিছু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে। ওই 7 শিকার কম পারবো নিকো। এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার সে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অন্যায্য তো কিছু বলছি না। অনার্য নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 শিখে। এটা ভেবে চিন্তে কথা বলো। 5 শিখে করো, আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি, তোমরা রান্না করে খেও। ওদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরি এবারে এত বড় বড় স্যাং মাছ। নোয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে। যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, না 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 না, ও হবে না সর্দার। 7 শিকার কম করলি। আরে কুলকে ধরো চাচা, এতে গাছের জালি শশা গোটা কতক নিয়ে যাও, দুজনে খেও। শশা পুঁতে ছেলে, এটা বলি এই মাছ আর শশা এর নাম মেঠো। মিঠো কোথায় পাবো চাচা? এই উঠোনটাতে মাছা করে দিয়ে এলাম, শিম বরবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের। তরি তরকারির আগুন দাম। সে কথা আর বলুনি। আগে হাটে বেগুন কিনতাম পয়সায় 2 সের 3 সের, তাই এখন বলে 8 আনা সের। খাদ্য খাদক তো উঠি গেল। বলি চিনি আছে নাকি? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে 2 কটা দেবানি তুলে খেও। যাক যাক,
তুমি এই 5 শিকে দিও সর্দার, তবে এই কারুর কাছে যেন বলুনি আমার এ কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শসা নিয়ে উঠে চলে এলো। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জন্মজুরের নেতা, ওর কথায় দরদস্ত ঠিক হয়, ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, ভাত রেঁধেছিস? না, এবেলা শরীরটা খারাপ, পানি দিয়া ভাত আছে, খাও। আর তরকারি? তরকারি কিছুই নেই। এই নে, এই ঝিঙে কটা রেঁধে দে। রাঁধবো কি দিয়ে? তেল কনে? 5 পলা ধার করে নিলাম আসিরন বিবির কাছ থেকে, এখনো শোধ দিতে পারিনি। আবার কি ধার করতে ছুটবো? তাহলে পোড়া। নিমি খিলখিল করে হেসে উঠে মুখে আঁচল চাপা দিয়ে বললে, ওরে আল্লাহ, মুই কনে যাবো গো? ঝিঙে পোড়া কেউ কখনো শুনিনি। খেতে পারবা না? আরে পারবো পারবো, দে তুই। খাওয়া দাওয়া শেষ হলো পাকাটির আলো জেলে। তেল নেই, অন্ধকার ঘরদোর। কে আসে কে যায় কিছুই বোঝা যায় না। কচু ঝাড়ে কিয়া ঝাঁকার ঝোপে জোনাকি জ্বলছে, উঁচু নিচু হয়ে। দেবতা ঝিলিক মারছে, রাত্রে বৃষ্টি হবে বোধহয়। ভাদ্রের গুমোট গরম। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ইচু যেমন মাদুর পেতে শুয়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে। আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না। লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভেঙে গেল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠোনে। ব্যাপারখানা কি? ইসু ইসু, বাড়ি আসো। পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মড় করে উঠে বসে চোখ মুছলে। ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক ওর উঠোনে কেন? তাকে ডাকা ডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়া শুদ্ধ মানুষ সব ওর উঠোনে এসে দাঁড়িয়েছে। সে বিস্মিত সুরে বললে, কি হয়েছে গো মোড়লের পো? বুড়ো হাফেজ মন্ডল বললে, এদিকে এসো। আচ্ছা দাঁড়াও, আগে নামাজটা করে নি, দেরি হয়ে গিয়েছে এমনিতেই। ইচু ঘরের পেছনের দাওয়ায় নামাজ ছেড়ে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, ভয়ও হচ্ছে ওর। নিমি যে এ সময় কোথায় গেল, হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পেছন পেছন কলের পুতুলের মতো চলল। রেল লাইনের দিকে সকলেই যাচ্ছে। নাবাল ক্ষেতের 1 হাঁটু জল পার হয়ে সবাই রেল লাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়ালে রেল লাইনের ওপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বললে, এখানে এসো। কি ব্যাপার? ইচু এগিয়ে গিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামলে নিলে। রেল লাইনের উপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলা সামনের দিকে গভীরভাবে কাটা। দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি হয়ে চিত হয়ে পড়ে আছে। মৃতদেহ তার স্ত্রী নিমির। তারপর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে এনে রেল লাইনে শুইয়ে রাখা হয়েছে। তার চিহ্ন পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলে তার উপর অনেকের সন্দেহ এসে পড়েছে। পাশের গাঁয়ে দফাদারদের সংবাদ দিতে লোক এক্ষুনি যাবে। তার আগে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার, সে কোথায় ছিল তা জানা দরকার। সেই জন্যই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বলল,
মুই কিছু বলতে পারি না চাচা, আল্লাহ জানে। মুই মরার মতো ঘুমতি নে গেলাম। বৌরি কিছু বললে? ঝগড়া হইল? কিছু না চাচা, ওরকম কিছু হয় নাই। বউ ঘরে শুয়েল? ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উঁকি মারলে। এ প্রশ্ন করে কেন লোকে? মোড়ল নিজেকে একটু সামলে নিয়ে এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, ওর কথা সবাই শোনো, ইসু সেরকম লোক নয়। চলো এখনই বনগাঁয়ে ওকে নিয়ে মুক্তার বাবুদের কাছে। বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার। এখানে থাকলি এখনই দবাজারে এসে ওকে বাঁধবে। তার আগে চলো মোরা ৬-৭ জনা ওরে নিয়ে বনগাঁয়ে যাই, পরামর্শ নিয়ে ফেলি পুলিশ গ্রেপ্তার করবার আগে। কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইচু ভগ্ন স্বরে বললে, কিন্তু কিন্তু উকিল মুক্তার বাবুদের টাকা মুই কন্তে দেব? মোর হাতে একটা টাকা আছে কালকের জনের দরুন, তাতে হবে কিছু? হাফেজ বললে, টাকার জন্যই তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার জান যদি বাঁচে কত টাকা হবে সে ভাবনা মোদের। তুমি চলো দিনি, কি বলো বসিরদ্দি? টাকার জন্য তুমি ভেবো না, সে মোরা দেখবো। রেল লাইন ধরে চলে যাওয়া যাক, সোজা রাস্তা দিয়ে গিলে পুলিশে ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মুক্তার রামলাল চাটুর্যে মশাইয়ের বাসায় পৌঁছে গেল। রামলাল বাবু বেশিক্ষণ ওঠেননি। সেরেস্তায় বসেই চা খাচ্ছেন এবং মুহুরী দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন। কাল হুট করে যে কাছারি থেকে বাড়ি চলে গেলে, জামিননামা দুটো যে সই করাতে হবে সে খেয়াল থাকে না তোমার? এখন এলে 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে? আগে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে। কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পাইনি। আজ সকালে কাছারিতে গিয়ে সবার আগে নকল 2খানা বার করে ফেলো, নইলে জেরাই হবে না। কে? কোত্থেকে আসা হচ্ছে? হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললে, সালাম বাবু। কি ব্যাপার? বাড়ি কোথায়? হাফেজ মণ্ডল বললে, বিপদে পড়ে এলাম বাবুর কাছে, বড় বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলাল বাবু প্রবীণ মুক্তার, মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেসে লোক যখন পড়ে তখন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পয়সা খরচ করে। ধীরভাবে আস্তে সুস্তে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে আরাম করে টান দিয়ে গম্ভীরভাবে বললেন, খুন? তা কিরকম খুন? হাফেজ ইচুর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, এই লোকের বউকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। ওর নাম কি? আগে এই ইসু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। তা বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আরো কথা বার হয় কেন? বচিরদ্দি শেখ পাশ থেকে ঈষৎ গলা খাঁকার দিয়ে বললে, আগে বাবু ভালো না। ইচু অবাক হয়ে বচিরদ্দির মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না? কই, একদিনও তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করেই রইল। বচিরুদ্দি বলে যেতে লাগলো, বাবু এই লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষই বলে সবাই। ও কিছু জানে না এসব কথা, খুনও ও করেনি। রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকের সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি? তুমি যা জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না। যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি বলো মোড়ল, কি জানো? বচিরদ্দির অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল।
সমীহ করে সংযত হয়ে বললে, আগে বাবু যা বলছেন অতি লেজ কথা, তবু ইসু আমাদের লোক ভালো, সবাই এ কথা জানে। আপনি সব লোককে জিজ্ঞাসা করেন, সবাই এই কথা বলবে। রামলাল বাবু সিগারেটে টান দিয়ে বললে, ঘটনাটা কি সেটা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলে। ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে। জোন খেটে এসে অঘোরে ঘুমোচ্ছিল, সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল সে, কি হয়েছে সে কিছুই জানে না। শোবার আগে ওর স্ত্রী তাকে ভাত খেতে দিয়েছিল, ঝগড়া বিবাদ কিছু হয়নি, কেবল এইটুকুই। বলছি আত্মহত্যা নয় তো? না বাবু, গলায় অস্তরের দাগ দেখলেই বোঝা যায়, গলা কেটে রেল লাইনই ফেলে রেখেছিল। রামলাল বাবু বললেন, অন্তত তাই প্রিজামশন হবে, পুলিশও তাই বলবে। আচ্ছা, লাশ দেখে কি আগে? বাবু, মোর ভাই আর নবী শেখ সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়। পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়। মুই তখনই দৌড়ালাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, থাক, সুরাথাল আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে। গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছো তো? বেশ করেছো। বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ইচু মণ্ডলের ওপরেই পড়বে। বউয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল, তাই ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কিনা। তোমরা লুকিয়ে চলে এসেছো? হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিই, ইচু। ইচু এগিয়ে গিয়ে সেলাম করে দাঁড়ালো, তার পা দুটো ঈষৎ কাঁপছে। যেগুলো বলছি কান খুলে শোনো। তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞেস করব না, আমাদের তা কাজও নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশে তা শুনবে না। তোমাকে আজ সম্ভবত রাস্তায় যেতে যেতেই ওরা গ্রেপ্তার করবে। তোমায় স্বীকার করাবার জন্য নানা রকম চেষ্টাও হবে, কিন্তু তুমি কিছুতেই বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না, সে খুন তুমি করেই থাকো বা নাই থাকো, বুঝলে? যাও এখন, আর সাবধানে যেও। হাফেজ বললে, বাবু, পুলিশই ধরলে রাখবে কানে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না, দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে, সেখানে জজ সাহেব বিচার করবেন। বাড়ি গিয়ে পয়সা কড়ি জোগাড় করো, বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছ, অনেক টাকার খেলা। হাফেজ ও বছিরউদ্দি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগাঁয় মুক্তার বাবুর টাকায় জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিল বাবুদের টাকা গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় করে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বললে, এতক্ষণে সে একটি কথাও বলেনি। এইবারে সে হাত জোর করে বললে, বাবু, বাবু, মোর একটা কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মুক্তার বাবুও চাইলেন। এইবার বোধ হয় সব প্রকাশ করতে চাইছে লোকটা, এইরকম ভাবেই বলে তিনি জানেন। হাফেজ ও বছিরউদ্দি মুখ চাওয়াচাই করলে, কি জানি ওর পেটে কি আছে। মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মুক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। ভাবটা এইরকমই, বলে ফেলো বাবু যা আছে পেটে। ওরম অনেক ঘুঘুই আমরা দেখেছি, তুমি এখন বাকি আছো। ইচু রামলাল বাবুর পা দুটো চড়িয়ে ধরে বললে, বাবু, মোর একটাই দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই গরিব লোক, জোন খেটে খাই, আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না। গরিব বলে দয়া করে একটা আবদার রাখবেন মোর। আল্লাহ দিন দুনিয়ার মালিক আপনার ভালো করবে। আহা হা হা,
পা ছুঁয়ো না। বাবু, যেখানে মনে রাখে যা করে খেতে নেই, কিন্তু বাবু আপনি এইটা তাদের বলে দেবেন, ব্যবস্থা করে যেন 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি। আর কিছু আমার বলবার নাই বাবু। রামলাল বাবুর সেরেস্তায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হল না। হাফেজ ও বছিরুদ্দি আবার পরস্পর মুখ চাওয়াচাই করলে। ঘুঘু মুখ তার রামলাল চাটুর্যে হাঁ করে মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা এ সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশাই করেননি। যে খুনের দায়ে আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে, আজ বাদে কাল যাকে দায়রায় চালান দেওয়া হবে, শত অসুবিধা, অর্ধনাশ, নির্যাতন যার সামনে, আর আইনের খাঁড়া যার মাথার উপর ঝুলছে নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো, রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করেছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভাইয়া, যখন লোকটা ওই কথা বললে। আজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশ, কাল পূর্বে হাজতে, যার সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে। সামান্য একজন লোক। আমার চোখে জল এসে পড়ল ভাইয়া। ওরা সব চলে গেল। ইচু শেখকে ওরা বাজারের থেকে পেট ভরে তেলে ভাজা সিঙ্গাড়া, কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, ওদের চারটি হোটেলের ভাত খাইয়ে নিলেই হতো, পুলিশই ধরলি কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কিনা ঠিক তো নেই। কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া গেল না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরের কিছু দেরি আছে। ইজু পথের পাশের এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসল। আর কোনো কথা ওর মনে থাকে না। ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে নামাজের সময়। সে সব ভুলে যায়, চোখে যেন জল আসে। নিমি কত ভাত রেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে। তার চরিত্র খারাপ ছিল, সে কিছু জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা পাক খেয়ে যায়। নিমিকে সে খুন করবে? কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজের। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশ ধরলে না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে। ডাক হাঁক সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে ইচুর দ্বারা এ খুন হয়েছে তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরও প্রকাশ পেল ইচুর স্ত্রী নিমি প্রায়ই রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরোত। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না। প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত নাকি? দারোগা ইচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না না দারোগা বাবু, কিছু জানি না মই। তুমি জানো এত চালান দিলে তোমার ফাঁসি হতে পারে? আল্লাহর যদি তাই মর্জি হয়, মোর মনে এতটুকু ক্ষেত থাকবে না দারোগা বাবু। তিনার যা মর্জি তাই তিনি করুক, মই খুশি ছাড়া অখুশি হব নে। বুড়ো হাফেজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলেই ওর চোখ দিয়ে পানি পড়ে। অমন লোক এ দিগরে নেই। দারোগা বাবু বললেন, আচ্ছা, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? এই তো এই ঘরেই শুয়েছিলাম। মরার মতো ঘুম এসেছে চোখি। সনেকপুরের বিলি জোন খাটলাম সারাদিন। ওনারা ডাকলে সকালবেলা তখন মই ঘুম ভেঙে উঠি। দারোগা বাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করছেন। কে সাধু কে বদমাইশ চেনেন।
ইচুর দ্বারা এই কাজ হয়নি ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে এ সত্য উদয় হলো। সেই সন্ধ্যায় ইচু নামাজ ছেড়ে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হু হু করে উঠল। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দে। সে আপন মনেই ডাকল। নিমিকে সে কত ভালোবাসত যে যা বলে ও সব সে বিশ্বাস করে না, বিচার করবার সেই কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি রে, ও নিমি, মোরে ভাত এলে দিলি নে, ভাত দেমনি, মোর যে খুব খিদে পেয়েছে রে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে আর তার ঘরে দেখতে পেল না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থালির কলসি, হাঁড়ি কুড়ি, নারকলের মালা, দু একখানা পিতলের ঘটি বাটি সব ফেলে রেখে গিয়েছে। খোলসেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীল পটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুর চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। এক সন্ধ্যা ভিক্ষাই তার উপজীবিকা। সবাই ওকে মানে, ভক্তি করে। নাম তার ইচু ফকির।